নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি সম্ভবত শুনে থাকবেন যে সম্প্রতি মোদিজি 13ই ফেব্রুয়ারি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেখানে তাকে F-35 বিমান কেনার মানে প্রস্তাব দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। এছাড়া একটি মদের ব্র্যান্ড মানে একটি ব্র্যান্ডের মদ এবং বেশি মূল্যের তেল বা মানে জ্বালানি তেল কেনারও কথা হয়েছে। এবার জ্বালানি তেল আর বেশি মূল্যের জ্বালানি তেল আর মদের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব আমেরিকান F-35, যেটা বেশ অ্যাডভান্স স্টিলথ, অর্থাৎ কিনা র্যাডার থেকে নিজেকে লুকাতে পারে, র্যাডারে এই প্লেন ডিটেক্ট নাও হতে পারে, এবং রাশিয়ান SU মানে সুখোই 57। এই দুটোর মধ্যে কোনটা নিলে ভালো হবে বা কোনটা কি ব্যাপার হবে, এই নিয়ে নেট দুনিয়াতে বেশ হইচই চর্চা চলছে। তো সেই নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো ভারতের কি F-35 কেনা উচিত? এখানে আমি কয়েকটা পয়েন্টের মধ্যে জিনিসগুলোকে ভাগ করেছি। প্রথমত হচ্ছে আমাদের বর্তমান মানে হিসাবে দেখতে যদি হয়, মানে এয়ার ফাইট বা মানে কি বলে স্কাই ফাইটিংয়ের ব্যাপার যদি আমরা দেখি, তাহলে বর্তমানে এটা আস্তে আস্তে মানে পাইলটযুক্ত এয়ারপ্লেনের দরকার হচ্ছে না। এখন AI আর ড্রোন দিয়েই মোটামুটি এয়ার ফাইটগুলো হচ্ছে। আর যদি এটা আমরা দেখি যে মহাকাশ যুদ্ধটাকেও আমরা কনসিডার করি, তো মহাকাশ যুদ্ধ পৃথিবীর থেকে ওপরে 20 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এই যে গ্যাপটা আছে, এইখানে মহাকাশ যুদ্ধের সম্ভাবনা খুব বেশি। এবং 5th জেনারেশন এয়ারক্রাফট যেগুলো রয়েছে, ফাইটার জেটস যেগুলো রয়েছে, এই দুটোই ওই হাইটে যেতে পারে না। ফাইটার জেট ম্যাক্সিমাম 20 কিলোমিটার ওপরে, পৃথিবী থেকে 20 কিলোমিটার উপরে যেতে পারে। সুতরাং বর্তমান প্রজন্মের যে ফাইটার এয়ারক্রাফটগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব বেশি কাজের হবে না, মানে প্রয়োজন অনুসারে। তারপরে হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর 114টা জেট বিমান প্রয়োজন। মানে এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারি তরফে ঘোষণা হোক বা এয়ারফোর্সের ঘোষণা হোক যে 114খানা জেট বিমানের কমই রয়েছে। তার মধ্যে ব্যাপারটা হচ্ছে, এবার 114খানা কোনো দেশ থেকে কিনতে গেলে হিউজ কস্ট লাগবে। সেই জায়গায় যদি 114খানা বিমান ভারতে তৈরি করা যায়, তাহলে যথেষ্ট কাজে দেবে, যেটাকে বলে প্রোডাকশন লাইন। নাসিকে রাশিয়ার সুকোই MK-30 এই যে বিমানটা রয়েছে, এটা 2000 থেকেই প্রোডাকশান হচ্ছে। ভারতের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক আছে, টেকনোলজি ট্রান্সফার করেছে এবং সেইভাবে তৈরি হচ্ছে। এবং রাশিয়া মানে যদি ভারত অনুরোধ করে, তাহলে ওই জায়গায় যেখানে সুকোই 30 বিমান তৈরি হচ্ছে, সেখানে সুকোই 57 বিমানও তৈরি করার মতন প্রযুক্তি, জিনিসপত্র সব কিছু রাশিয়া দিতে পারবে। তারপর হচ্ছে আগেকার যে MMRCA কন্ট্রাক্ট হয়েছিল, MMRCA মানে হচ্ছে মিডিয়াম মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফটের একটা কন্ট্রাক্ট IAF লঞ্চ করেছিল। তো বিভিন্ন রকম কোম্পানি জয়েন করলেও শেষ পর্যন্ত লেনদেন বা টেকনোলজি ট্রান্সফার এইসব বিষয়ে গোলমাল হওয়ার জন্য শেষ পর্যন্ত চলে যায়, ব্যাপারটা ক্যান্সেল হয়ে যায়। দিয়ে শেষ পর্যন্ত ভারত সরকার ঠিক করে যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কেনা হবে। যেমন আমরা রাফায়েল যুদ্ধ বিমান কিনেছি 36খানা, তো সুতরাং বোঝাই যাচ্ছে যে 114খানা আরও দরকার। তারপর হচ্ছে আমাদের নিজস্ব AMCA মানে অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রোগ্রাম রয়েছে, যার জন্য সহায়তা প্রয়োজন। এবার এখানে আমি আপনাকে বলে দিই যে চাইলেই যে কোনো দেশ একটা জেট ফাইটার প্লেন তৈরি করতে পারে না। একটা জেট ফাইটার প্লেন যেটা শব্দের থেকে দ্বিগুণ তিনগুণ গতিতে চলতে পারে, মানে আকাশে উড়তে পারে, সেই অবস্থায় সেই স্পিডটা অ্যাচিভ করবার জন্য এবং সব কিছু ঠিকঠাক থাকবে, তারপরে এরোপ্লেনটা নামবে উঠবে, হ্যাঁ, এই জিনিসটা অ্যাচিভ করবার জন্য হিউজ রিসার্চ দরকার হয়। 12 বছর 15 বছর 20 বছর হয়ে যায়, একটা দেশ একটা ইঞ্জিন ডেভেলপ করতে পারে না। তো সুতরাং ইঞ্জিন যারা ডেভেলপ করতে পারে তারাই খুব এইসব বিষয়ে অ্যাডভান্স এগিয়ে রয়েছে। যেমন ধরুন আপনি এয়ারপ্লেন নির্মাতার মধ্যে আপনি নাম শুনবেন বোয়িং, GE এয়ারস্পেস, এই ধরনের দু একটা, রাফায়েল, হ্যাঁ। যেমন ধরুন টাকা থাকলেই হবে না, টেকনোলজি হচ্ছে সবথেকে বড় জিনিস। তো সেই হিসাবে ভারতের যেটা অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট তৈরি করা বা ডেভেলপমেন্ট করার স্বপ্ন, সেটা ভারত এই মুহূর্তে সেই প্রযুক্তি বা সেই রিসার্চে পৌঁছতে পারেনি। তার জন্য রাশিয়ার হেল্প দরকার বা যে কোনো দেশের হেল্প দরকার, এবং রাশিয়া এই হেল্প করতে ইচ্ছুক। এখানে মানে SU-51 যে ইঞ্জিনটা ব্যবহার হয়, AL-41 ইঞ্জিন, সেটাকে ওরা ভারতে দেশেভাবে তৈরি করা বা টেকনোলজি ট্রান্সফার করবে। টেকনোলজি হচ্ছে মেইন জিনিস, সেই প্রযুক্তি থাকলে মানুষ করতে পারে। এবার আপনাদের মধ্যে যাদের শোনা আছে কথাগুলো, যে না চীনেও 5th জেনারেশন এয়ারক্রাফট ফাইটার তৈরি হয়েছে, তো চীনে যে এয়ার শোতে যেটা চীন কদিন আগে নিজের বিমানটাকে দেখিয়েছে বা কিছু, সেখানে আমি আপনাকে বলি যে চীনের ইঞ্জিনে এখনও ব্লিডিং প্রবলেম রয়েছে। ব্লিডিং মানে হয়তো ইঞ্জিনটা চলছে, সেই সময় তেল লিক করছে, মোবিল লিক করছে, এই ধরনের বিভিন্ন আরও ব্যাপার রয়েছে, সেগুলোকে ব্লিডিং প্রবলেম বলে। তো সেটা কিন্তু পুরোপুরি ফিক্স হয়নি, আর চীন যদি কোনো কিছু বলে সেটাকে একলাফি ভরসা করা উচিত নয়। তারপরে হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, যেটা আমরা আলোচনা করছিলাম, কোনো দেশই করবে না। তারপরে হচ্ছে আমাদের একটা এমন জেট দরকার যারা নিষেধাজ্ঞা আরোপ করে না। আমেরিকা কিন্তু তাদের জেট, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, বিমান যা কিনবেন যুদ্ধাস্ত্র,
তার উপর একটা নিষেধাজ্ঞা থাকে। অর্থাৎ কি না, সেই যুদ্ধ জাহাজটা কোথায় কোথায় যাবে, সেই যুদ্ধ জাহাজে মেনটেনেন্স যা হবে, সেই যুদ্ধ জাহাজে কোনো নতুন অস্ত্র লাগানো হবে, সেই সব কিছু আমেরিকার পারমিশন নিতে হবে। আর F-35 বিমানে তো আপনি চিন্তা করুন, ব্যাপারটা হচ্ছে রোজকার ওটিপি লাগবে, মানে একটা কোড জেনারেট করে সেই কোড দেবেন, তাহলে F-35টা অন হবে, আকাশে উড়বে, চলবে। এবার ভারত F-35 কেনার পরে যদি কোনো একটা দেশে ভারত আক্রমণ করতে গেল, সাধারণত খুব ভারত আক্রমণ করে না, ভারত হচ্ছে এমন একটা দেশ সারা বিশ্বে কোনোদিন তারা প্রথমে ভারতীয়রা আক্রমণ করেনি আজ পর্যন্ত। ভারতে বরং যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে বিভিন্ন বিদেশি শক্তি আক্রমণ করেছে। তো ধরে নিই যে কোনো একটা জায়গায় যুদ্ধে ভারতকে F-35 ইউজ করতে হলো, তো সেইখানে আগে আমেরিকা যদি বলে না ওইখানে F-35 ইউজ করা যাবে না, তাহলে আমেরিকা কোডই দেবে না। এবং শুধু কোড দেবে না তাই নয়, বরং এই 35-এর যে মেনটেনেন্স বা যন্ত্রপাতি সারাংশ যা লাগবে সেগুলোও দেবে না। তো সুতরাং F-35 কেনা মানে হচ্ছে আমেরিকার হাতে নিজের ফরেন পলিসি, নিজের সেফটি সিকিউরিটিটাকে পুরোপুরি দিয়ে দেওয়া আর কি। আর সেখানে রাশিয়ায় জাস্ট রাষ্ট্রপতি সম্মতি দিলেই কাজগুলো শুরু হয়ে যায়। তারপর হচ্ছে F-57 সিদ্ধান্ত গ্রহণের AI বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে মানে এই Su-57-এর মধ্যে। অবশ্যই মানে F-35-এও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, সেটার মেনটেন্যান্সের জন্য সফটওয়্যার সিস্টেম রয়েছে। সেই F-35-এর সফটওয়্যার সিস্টেম প্লেনে কিছু খারাপই হলে, কিছু হলে অটোমেটিক্যালি জানিয়ে দেয়। তবে মনে রাখতে হবে যে পেন্টাগন, যেটা কিনা আমেরিকার সৈন্য মুখ্য কার্যালয় বা হেডকোয়ার্টার, তারাই বলেছে যে এর 65 না 67টা মানে ফল্ট রয়েছে ওই F-35-এর মধ্যে। কখনো এরকমও হতে পারে যে আকাশে উঠতে উঠতে হয়তো কিছুটা ফল্ট দেখা গেল, তখন সেটা কোনো কাজে আর লাগলো না। তো সেই হিসাবে আবার AI বৈশিষ্ট্য যেটা Su-57-এর রয়েছে, সেটাও কিন্তু আবার আপনি দেখুন মোটামুটি চারপাশে 2-4টা UAV নিয়ে, আনম্যান ড্রোন নিয়ে পুরো জিনিসটাকে সেট আপ করে একাই AI 4-5টা এয়ারক্রাফট বা এরকম নিয়ে ড্রোন নিয়ে চালিয়ে উঠতে পারে। তো এগুলো অনেকটা কাজে দেবে। অবশ্যই সব কিছু মানে পাইলটকে সিদ্ধান্ত জানানোর জন্য সুবিধা হবে। তারপর হচ্ছে এলন মাস্কের কোনো বিশেষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। তিনি নিজেই বলছেন F-35 ডিজাইন ওয়াজ ব্রোকেন অ্যাট অল রিকোয়ারমেন্ট লেভেল। যেখানে যেখানে যা যা দরকার সেখানে সেটা কাজ করতেই পারছে না, সবই ব্রোকেন। দিস মেড অ্যান এক্সপেন্সিভ অ্যান্ড কমপ্লেক্স জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। মানে একটা খুবই দামি জিনিস। মানে সমালোচকরা বলেন যে একটা F-35 1 ঘন্টা আকাশে ওড়ালে 28 লক্ষ টাকা খরচ হয়, হিউজ, এবং দামও কিন্তু খুব বেশি। অ্যান্ড ম্যান্ড ফাইটার জেটস আর অবসোলিট ইন দ্য এজ অফ ড্রোনস এনিওয়ে। তার মানে যেখানে এখন বিনা মানুষের যে ড্রোন উড়ছে, সেই প্রযুক্তি যেখানে এসে গিয়েছে, সেখানে আর ওই মানবযুক্ত পাইলটের দরকার নেই। তার কারণ সেইখানে ওড়ানো মানেই হচ্ছে মানব জীবন মানে ধ্বংস করার দিকে, বা পাইলট মারাও যেতে পারে। এলন মাস্ক আরও বলছেন, মিভাই সাম ইডিয়টস আর স্টিল বিল্ডিং ম্যান্ড ফাইটার জেটস লাইক F-35। তিনি নিজেই বলেছেন, আমি আর বিশেষ বললাম না, আপনি দেখেই নিচ্ছেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের এয়ারক্রাফট ভারত কোনটা কিনবে বা না কিনবে সেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সিদ্ধান্ত হওয়া উচিত। তারা যদি মনে করেন যে F-35 কেনা উচিত, তো তারা সেটাও কিনতে পারেন। মনে রাখতে হবে দুটোই খুব অ্যাডভান্সড এয়ারক্রাফট। রাশিয়ার এয়ারক্রাফট বা আমেরিকার এয়ারক্রাফট দুটোতেই এমন কোটিং দেওয়া থাকে যাতে ওই র্যাডারটাকে রিফ্লেক্ট করে না, শোষণ করে নেয়। এর ফলে সেগুলো দেখা যায় না, মানে ওই র্যাডারে ভিজিবল হয় না। তো এই ধরনের জিনিস রয়েছে। তো ভিডিওটা এতটুকুই ছিল, বাকি আপনাদেরও বক্তব্য জানতে চাইবো। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।